আসসালামু আলাইকুম। আজকে আমরা চিরায়ত বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি সমাধান মূলত ৩-৪টা প্রশ্নের সমাধান একত্রই হয়ে যাবে আমাদের। তো আমি সেই প্রশ্নগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেব, যে কয়টা প্রশ্নের সমাধান এই অ্যান্সারটা হবে। সবগুলো প্রশ্ন আমি লিখে দিব। তো আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। যার কারণে আমি এইটার প্রশ্নটা লিখি নাই বোর্ডে। তো এইটা প্রশ্নটা অ্যান্সার যেভাবে আমরা লিখব, আমরা প্রথমে এইটুক বাংলা অংশ লিখতে হবে আমাদের। তারপর আমরা কি করব, আমরা একটু খেয়াল করি। যে সকল বল একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী ও দূরত্বের অপেক্ষক। বিষয়টা হচ্ছে কি, দূরত্বের অপেক্ষক। ধরা যাক এইখানে আমাদের একটা বস্তু, এখানে আরেকটা বস্তু, এই বস্তুটা ওকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ, তাহলে ওর থেকে ওর সংযোগ সরলরেখা বরাবর কি থাকতেছে, আমাদের আর এর একটা রাশি থাকতেছে না। ফলে এখানে আর ওদের যেই আমাদের যেই ওদের এই যে সকল মানে এই যে বলটা, ফোর্সটা, এফটা, এই এফটা মূলত কি করতেছে, এই আর এর একটা ফাংশন হিসেবে কাজ করতেছে। তাই আমরা এইভাবে বলটাকে, কেন্দ্রিক বলটাকে এইভাবে আর এর ফাংশন দ্বারাও আমরা প্রকাশ করতে পারি। অবশ্য এখানে প্রশ্নে আমাদের এই জিনিসটা এইভাবে দেওয়া আছে, এফ ইকুয়াল টু মাইনাস কে বাই আর। আমাদের এরকম একটা রাশি দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা সলভ করব। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এটা দূরত্বের অপেক্ষক কেন, কারণ আমরা দুইটা বস্তুর মধ্যখানেই একটা দূরত্ব থাকে। তো এইরূপ বলকেই কেন্দ্রিক বল বলা হয়। তো কেন্দ্রিক বলের সংজ্ঞাটা আপনারা এই একটা লাইন লিখলেই হয়ে যাবে। এরূপ বলকে এফ ইকুয়াল টু মাইনাস কে বাই আর আকারে প্রকাশ করা যায়, এবং এক্ষেত্রে গতি সর্বদা একটি তলের উপর ক্রিয়াশীল। হ্যাঁ, একটি তলের উপর ক্রিয়াশীল। তলটা কিরকম হতে পারে, ধরলাম এটা একটা তল। হ্যাঁ, আমরা জানি তল কিন্তু একটা ক্ষেত্রফল নির্দেশ করে না, তাই আমরা ক্ষেত্রফল নির্দেশ করলে এক্স এবং ওয়াই ডিরেকশন থাকে। এখন এই তল বরাবর কি থাকবে, বস্তুটা গতিশীল থাকবে। ধরলাম এই যে এইভাবে ঘুরতেছে। হ্যাঁ, এইটা একটা তল বরাবর থাকে। বিষয়টা একটু খেয়াল করুন। তলটা হচ্ছে এরকম যে, ধরুন আপনার টেবিলটা, আপনার পড়ার টেবিল, এই টেবিলের উপর আপনি কি করলেন, একটা বস্তু রেখে আপনি একটা মার্বেলকে এইভাবে চারদিকে ঘুরিয়ে আনলেন। ফলে এই মার্বেলটা যেই মানে সারফেসটা, তলটা কি করবে, অতিক্রম করতেছে, তলটাই গতিশীল। এই তলটাই বলতেছে যে আমাদের যে একটি তল, এখানে কিন্তু দুইটা তল না। সে কিন্তু এই বস্তুটার জন্য, গতির জন্য কিন্তু উচ্চতা কোনো এখানে ফ্যাক্ট করবে না, এখানে শুধু তলটাই হিসাব করবে। হ্যাঁ, তো ফলে একটু খেয়াল করুন, এটা যদি, এই যে বস্তু দুটা যদি গতিশীল থাকে, হ্যাঁ, ফলে বস্তুটা ধরলাম এই পজিশনে আসলো, কিন্তু তার যেই ফাংশন আর, হ্যাঁ, এই আর এর ফাংশনটা, তো আরটা চেঞ্জ হইলে তার বলের মধ্যে একটা হ্যাঁ মানে চেঞ্জ হবে। এটা আমরা জানি, এটা নিউটনের সূত্র থেকেও জানা যায় যে আর যেহেতু কি ছিল আমাদের নিউটনের সূত্রে, জি m1 m2 বাই আর স্কোয়ার। তো আর এর মান বাড়লে কমলে আমাদের ফোর্সের মানও বাড়ে কমে না, এটা আমরা নিউটনের সূত্র থেকেও জানি। অবশ্য এইটা আমরা ক্লাস 8এই পড়ে আসছি। এখন তার মধ্যে যে এই যে অ্যাঙ্গেলটা, ধরুন এইখানে বস্তুটা, এই আমরা ধরে নিলাম প্রথম পজিশন, দ্বিতীয় পজিশন, এখানে আসতে একটা আমাদের কি লাগছে, একটা থিটা অ্যাঙ্গেল করছে না। হ্যাঁ, থিটা ডিগ্রি একটা কোণ হবে, অথবা সম্পূর্ণ ঘুরে আসলে তো 360 ডিগ্রি হবে না। আচ্ছা, তো আমরা একটা কি পাইলাম, একটা এক্সপ্রেশন পাইলাম বা রাশি পাইলাম, সেটা হচ্ছে থিটা। আরেকটা রাশি কি, আরেকটা রাশি তো এতক্ষণ আমি বলতেই আছি যে দূরত্বের অপেক্ষক কি, আর এই যে আরটা, তাদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই যে তলটা, আপনার টেবিলের উপর যে একটা বস্তুর গতিশীল অবস্থায় আছে, এইটার জন্য তাহলে আপনার কি কি দরকার হচ্ছে, একটা থিটা দরকার হচ্ছে, এবং আর তার যেই দূরত্বর মানে অপেক্ষক বা ব্যাসার্ধ বা আর যেটা। তাহলে আমরা দেখলাম যে থিটা এবং আর, অথবা আর থিটা, এই দুইটাই আমাদের কি স্থলাঙ্ক হিসাবে কাজ করতেছে না। তো আমরা এবার লিখতে পারি যে এই ক্ষেত্রে গতি সর্বদা একটি তলের উপর ক্রিয়াশীল, তলটি আর থিটা বিবেচনা করি। আমার কথা কি ক্লিয়ার কিনা, যে কেন আমরা আর থিটা নিব? হ্যাঁ, এটা কিন্তু আমি আপনার পড়ার টেবিলের মাধ্যমেই বুঝাই দিলাম, ঠিক আছে, অন্য কোথাও নেই। এবার আমরা একটা কাজ করি, যে দুইটা বস্তু যদি এইভাবে ঘোরে,
আমরা যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্স পড়ি, আমরা এই সাবজেক্টটার মধ্যে সবচেয়ে বেশি কার সাথে পরিচিত বলুন তো? সবচেয়ে বেশি পরিচিত গতিশক্তি এবং বিভব শক্তির উপর, নাকি? তো আমরা এটার জন্য গতিশক্তি এবং বিভব শক্তি বার করব। তারপর কি করব? আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বার করব, টি মাইনাস ভি। ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা দুইটা ইকুয়েশন বার করব, ছোট ছোট দুইটা ইকুয়েশন। এটুকু করার পর আবার আমরা কি করব? হ্যামিল্টনিয়ান বার করব, সরি, টি প্লাস ভি হ্যামিল্টনিয়ান থেকে আবার আমরা দুইটা ইকুয়েশন বার করব। তাহলে আমাদের প্রশ্ন শেষ। পরে আমরা জাস্ট গতির সমীকরণটা একটু বীজগণিতিকভাবে একটু এক্সপ্রেশন করে দেব, একটু বড় করে দেব। তাহলে এই প্রশ্নের সমাধানের জন্য পদ্ধতি কয়টা দেখুন, মানে আপনি যদি খাতায় সাইডে লিখে রাখতে পারেন যে ভাইয়া বলছে যে এইভাবে এইভাবে যেতে হবে এই প্রশ্ন সমাধানের জন্য। প্রথম গতিশক্তি নির্ণয় করব, বিভব শক্তি নির্ণয় করব, তারপরে ল্যাগ্রাঞ্জিয়ান টি মাইনাস বি করব। সেখান থেকে আমরা দুইটা মানে সমীকরণ বার করব। আমরা একটা হচ্ছে মোমেন্টাম আর একটা হচ্ছে আমরা হ্যাঁ এটা মোমেন্টাম বার করব, একটা আর এর সাপেক্ষে একটা থিটার সাপেক্ষে। তো যাই হোক আমরা এটা বার করব। দেন আমরা এখানে আবার মোমেন্টাম পি ডট বের করব, যেখানে হ্যামিল্টনিয়ান থাকবে। যাই হোক এইখানে দুইটা সমীকরণ থাকবে ছোট ছোট, এখানে দুইটা। হ্যাঁ, তারপরে আমরা হ্যামিল্টন বার করব, আবার দুইটা ছোট ছোট সমীকরণ বার করব। দেন আমাদের মানে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, মানে সিরিয়ালটা মেনটেন, যে কোন লাইনের পর কোন লাইন আমাকে লিখে যেতে হবে। কারণ ফিজিক্সের এই বইটার মধ্যে এত এত ইকুয়েশন যে আপনার মাথা পুরো আউট হয়ে যাবে যে কোনটার পর কোনটা লাইন লিখবেন। আপনি পরীক্ষার আগের দিন হেজিটেশন থাকতে পারেন। তাই আমি বুঝাই দিলাম যে এটা সাইডে নোট লিখে রাখতে পারেন, যে একটা ছোট বা এর একটা কঙ্কালতন্ত্র। আমরা এই প্রশ্নের অ্যান্সার কঙ্কালটা মানে বললাম যে কঙ্কালতন্ত্র আমরা লিখে দিলাম। তো ওকে, আমরা কঙ্কালতন্ত্র জেনে গেছি। এবার কঙ্কালতন্ত্রকে একটু আমরা মাসেলস দিয়ে সাজাই। তো আমরা লিখবো গতিশক্তি, এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এখান থেকে কিন্তু উত্তর শুরু, উত্তর হ্যাঁ এখান থেকে বাংলা লেখা থেকে শুরু। তো আমরা লিখবো গতিশক্তি, গতিশক্তি আচ্ছা টিটা দিয়ে নিই না, টি ইকুয়াল টু কি? আমরা জানি গতিশক্তির সূত্র কি? হাফ এম বি স্কোয়ার এম। এখন আমি বি স্কোয়ার দিব না, আমার কি আছে? বি স্কোয়ার। আপনারা কি জানেন বি স্কোয়ার সমান কি লেখা যায়? লেখা যায় আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটা হচ্ছে বি স্কোয়ারের মান। আপনারা সবাই খাতার সাইডে এই অংশটুকু লিখে রাখেন যে এটা একটা সূত্র। হ্যাঁ, এটা এইভাবে সূত্র দিয়ে লিখে রাখেন যে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি পোলার স্থানাঙ্ক? এর জন্য বেগের রাশিমালা, মানে এটা হচ্ছে রৈখিক বেগ সমান কোণী, মানে পোলার স্থানাঙ্কের যেই বেগটা। কারণ আমরা দেখছি আমাদের এই স্থানাঙ্ক কিন্তু আর এবং থিটা থাকে, সেখানে তো আমি এই ভি প্রকাশ করতে পারি না, আমাকে এইভাবে আনতে হয়। এখন এইটা সমান যে এই মানটা, এটা কিভাবে আমি পাইলাম এটা দেখানোর জন্য এরকম আরও একটা ভিডিও বা দুইটা ভিডিও লাগবে। তো সেইটা এইটুক সূত্র বসানোর জন্য আবার এই অঙ্কের মধ্যে এত বড় প্রতিপাদন তো দরকার নাই। আমরা যেমন অনেক সময় নিউটনের সূত্র বলে এফ সমান এম এ লিখে দিই। হ্যাঁ, আমরা জানি নিউটনের সূত্র থেকে, এরকম লিখে দিই না? তো বিষয়টা এরকম, এটা লিখে দিতে হবে। এটা আপনারা মনে রাখবেন, কারণ অনেক জায়গায় এই জিনিসটা ব্যবহার করতে হবে। আর সামনে যখন আরও ক্লাস আমরা যাব তখন এটা কিন্তু বারবার ব্যবহার করতে হবে। এটা আপনারা যদি কেউ দেখতে চান যে এই প্রমাণটা, এটা কবির পাবলিকেশনের বইয়ে আছে, সেটা হচ্ছে 3য় অধ্যায়। আপনারা প্রথম 2টা পৃষ্ঠায় দেখলেই দেখবেন যে সেখানে স্যার এটা লিখে বুঝাই দিছে যে কিভাবে প্রমাণটা আসে। তো আপনারা এটা খাতায় লিখে রাখেন। তাহলে আমি লিখে দিলাম যে বেগের রাশিটা হচ্ছে কি? আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার থিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? গতিশক্তি। আমরা কিন্তু গতিশক্তি পাইলাম। হ্যাঁ, তো গতিশক্তি যেহেতু এবার পাইছে, আমাদের কি এবার কি লাগবে? আমাদের বিভব শক্তি। আমরা লিখে দিই বিভব শক্তি। বিভব শক্তিটা কি? ভি। আচ্ছা, এইবার একটা মজার জিনিস, এইবার আমরা বিভব শক্তি যেমন জানি কি ভি সমান এম জি এইচ, এটা আমরা সাধারণভাবে জানি বিভব শক্তির সূত্র। কিন্তু আমরা একটা কাজ করি, এইখানে যদি একটু খেয়াল করি, সেখানে এম কি একটা ধ্রুবক রাশি, আর জিটাও কি 9.8, এটাও ধ্রুব রাশি। তাহলে বিটা আসলে কার সমানুপাতিক? এইচ এর সমানুপাতিক না? এখন আমাদের স্থানাঙ্কে যেহেতু দূরত্ব নির্দেশ করতেছে আর এখানে দূরত্ব নির্দেশ করতেছে এইচ, তা আমি এটাকে আরে কনভার্ট করি। তাহলে আরে কনভার্ট করলাম। এখন এই আরটা কি করতেছে? আর বাড়লে
বিভব শক্তি বাড়বে, বিভব আর কমলে বিভব শক্তি কমবে, হিসাবটা এরকম না? তাহলে কি আমরা বলতে পারি না ভি একটা আর এর ফাংশন? এই যে এইভাবে লিখতে পারি না ফাংশন আকারে? কারণ এই আরটা পরিবর্তন হলে বি এর মান পরিবর্তন হবে, আরটা পরিবর্তন না হলে বি এর মান যেমন আছে এরকমই থাকবে, এই জন্য তো আমরা এটা লিখতে পারি। তো আমরা এম জি এইচ এরকম আর লেখার দরকার নেই, আমরা জাস্ট বি এর ফাংশন বা পটেনশিয়াল ফাংশন হিসাবে, পটেনশিয়াল ফাংশন অফ আর হিসাবে লিখে দেই, এই যে এরকম লিখে দিব বিভব শক্তিটা। তাহলে আমাদের একটু কষ্ট মানে কম হবে। আমরা এইখানে একটু বিভব শক্তির জন্য চালাকি করলাম, হ্যাঁ আচ্ছা, রাজনৈতিক চাল দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার আমরা গতিশক্তি পাইলাম, বিভব শক্তি পাইলাম, এবার আমরা কি করব জানি? ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব। ওকে, নাইস। তো ল্যাগ্রাঞ্জিয়ান আমরা লিখি, সুতরাং ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টু কি? টি মাইনাস ভি। টি এর মানটা কত ভাইয়া? এই যে হাফ, আমরা বসাই দিই হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার দিলাম, নাকি ভুল হয়েছে? না, ঠিক আছে। মাইনাস বি এর মানটা কত? এই যে রাজনৈতিক চালটা দিয়ে দিলাম আবার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু খুব সুন্দর করে ল্যাগ্রাঞ্জিয়ান বের করে ফেলছি। তো ভাইয়া কি বলছিলাম যে গতিশক্তি, বিভব শক্তি, ল্যাগ্রাঞ্জিয়ান, তারপর দুইটা ছোট্ট সমীকরণ কি? এখান থেকে আমরা মোমেন্টাম বের করব। মোমেন্টাম হচ্ছে কি? ভরবেগ আমরা পি, এই যে পি বের করব কার সাপেক্ষে? এখানে কতগুলো আছে দেখুন, থিটা আছে, আর আছে। তো এখানে যেহেতু আমাদের স্থানাঙ্ক থিটা এবং আর, তাই আমরা প্রথমে এই যে পি আর, মোমেন্টাম পি আর, মানে বিষয়টা এরকম যে আমরা আর এর সাপেক্ষে মোমেন্টামটা বের করব, দেন থিটার সাপেক্ষে মোমেন্টামটা বের করব। ওকে, দেখুন আমি একটু বড় করে লিখি পিটা, আরটা ছোট করে লিখলাম। তো আর এর সাপেক্ষে মোমেন্টাম বের করার অর্থ হচ্ছে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান এলটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করা কার সাপেক্ষে? এই আর এর সাপেক্ষে। তো পার্শিয়াল ডেরিভেটিভ অফ এল, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে পার্শিয়াল ডেরিভেটিভ করা কার সাপেক্ষে? এই আর এর সাপেক্ষে, ঠিক আছে। তো এই লাইনটা, সরি, আর ডট, এখানে ডটটা দিতে হবে, হ্যাঁ। তো এই যে মোমেন্টামটার জন্য কি করতে হবে? আর ডট দিতে হবে, হ্যাঁ। কারণ আপনি ল্যাগ্রাঞ্জিয়ানকে যখন আর ডটের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবেন, তখন আপনি কি পাবেন? মোমেন্টাম পাবেন। এখন এই মোমেন্টামের পাশে আমি আর ছোট করে লিখছি, কারণ কি? কারণ আমি চাইতেছি যে এখানে আর যেই মানটা আর এর সাপেক্ষে, সেই মানটা আর এর জন্য কিরকম থাকে। আবার দেখবো যে এই মোমেন্টামটা মানে শুধু আর স্থানাঙ্কের জন্য কিরকম থাকে, আবার এই মোমেন্টামটা আমি আবারও করবো থিটার সাপেক্ষে, হ্যাঁ, মানে থিটার জন্য কেমন থাকে। আচ্ছা, আমি এটা একটু করি আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আর ডট কি আছে? এই পাশে কিন্তু আর ডট নাই, তাহলে ওই রাশি বাদ। তাহলে এইখানে কি আর ডট আছে? হ্যাঁ, আর ডট আছে, আর এইখানে নাই। তাহলে হাফ আর এই এম যেইভাবে আছে ওইভাবেই থাকবে। এই আর ডটকে আমরা যদি ডেরিভেটিভ করি, আমরা জানি পাওয়ারটা কি আসে? নিচে আসে। আর তার থেকে পাওয়ার কি হয়? 1 বিয়োগ হয়। তাহলে তার থেকে পাওয়ার 1 বিয়োগ হলে কি হয়? তার মাথায় আলটিমেটলি কিছুই থাকে না, নাকি? ওকে, প্লাস এই মানে তো আর ডট নাই, 0, মাইনাস এই মানে তো আর ডট নাই, 0। তো পরবর্তীগুলা 0, এগুলা প্লাস মাইনাস দিলেই কি আর না দিলেই কি? এগুলো আমি আর দিলাম না, আমি লিখে দিলাম এইভাবে। এখন এই 2 আর এই 2 কাটা যায় না, তাহলে আমরা সরাসরি, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই লিখে দিই এম আর ডট, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম আসলে? দেখুন তো, পি আর সমান কি পাইছি? এম আর ডট পাইছি না? তাহলে আমরা এবার দেখুন, আমি যদি আর ডটটাকে রাখি, সরি এম আর ডটটাকে রাখি আর এমটাকে এই পাশে আনি, তাহলে পি আর বাই এম হয় না? তাহলে আমরা পি আর বাই এম লিখে দিলাম, আর আর ডটটা কি আমি এই পাশে রাখলাম, ঠিক আছে। তো ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা এইটুক করলাম, কিভাবে করলাম? এটুক হচ্ছে আমাদের মোমেন্টাম, ভরবেগটা ল্যাগ্রাঞ্জিয়ান থেকে কিভাবে পাওয়া যায়? আর ডটের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে এল কে পার্শিয়াল ডেরিভেটিভ করা, আর এল কে পার্শিয়াল ডেরিভেটিভ করা কার সাপেক্ষে? আর ডটের সাপেক্ষে, হ্যাঁ। তাহলে কি পাবো আমরা? মোমেন্টাম পাবো। এখন প্রথমে আমি আর স্থানাঙ্কের জন্য দেখলাম, এবার এই জিনিসটাই আবার করব কিসের জন্য? থিটার জন্য। আবার বা এবং সমস্যা নেই, এবং পি থিটা। আচ্ছা, এখানে বলুন তো এবার সূত্রটা কি হবে? সবাই আশা করি বুঝতে পারতেছেন। কি করতে হবে? পার্শিয়াল ডেরিভেটিভ অফ এল ডেল এইচ, যেখানে এখানে যেহেতু থিটা ধরছি আমি, থিটা ডট, হ্যাঁ, এটা যেহেতু আর ডট, এটা থিটা ডট। কারণ আমি বলছি একবার আর ডটের জন্য, একবার থিটা ডটের জন্য দেখবো আমরা কি কি হয়। তো এবার খেয়াল করুন,
এই কার্গে এল কে এই যে এই রাশিটাকে, তাহলে এখানে থিটা ওই পাশে কিচ্ছু নাই, এই পাশে বাদ, থিটা নাই, এই অঙ্কের মধ্যে থিটা আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, আমাদের যেহেতু হাফ এটা ধ্রুব রাশি, আমরা ধ্রুব হাফ এম ধ্রুব লিখে দিতে হবে। এই পাশে কিন্তু কোনো থিটা নাই, তার মানে এটা জিরো, এইটা জিরো, এই অংশটুকু জিরো, তাইলে এইটার আমার দরকার নাই। তাহলে আমাদের কি থাকতেছে আর স্কোয়ার, এটা তো ধ্রুব রাশি তাই আর স্কোয়ারটা বসে গেছে। এই যে থিটা, এই থিটাটা কি হবে, তার পাওয়ার 2 আছে, 2 আমরা বসাইলাম, থিটা ডট তার পাওয়ার থেকে 1 বিয়োগ, তার পাওয়ার থেকে 1 বিয়োগ করা, আমরা কি করব, আমরা তাকে কিছুই লিখে দিই, কারণ 2 থেকে 1 গেলে তো একই থাকে, পাওয়ারে আর কিছু দিলাম না আমরা, এরপরে আর কিছু করতে হবে না, এরপরেরটা তো জিরোই। তাহলে আমরা লিখতে পারি যে এই 2 কাটা যায়, তাহলে কি থাকে এম আর স্কোয়ার থিটা ডট। তো এবার আমরা একটা কাজ করি, এখান থেকে যেমন আমরা আর ডট নির্ণয় করেছি, এখান থেকে থিটা ডটটা নির্ণয় করি। তাহলে আমরা লিখতে পারি যে পি থিটা ইকুয়াল টু, আসলে আলটিমেটলি কি পাইছিলাম, এম আর স্কোয়ার থিটা ডট না। তো এখান থেকে থিটা ডটটা আমরা কি করব, নির্ণয় করব। তো থিটা ডটটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে লিখলি থিটা ডট, আর এই এম আর স্কোয়ার পি থিটার নিচে না, তাহলে পি থিটা ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। ঠিক আছে, তো এইটুকু আমরা কি করলাম, ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করে তার থেকে 2টা সমীকরণ, আমি বলছিলাম যে ছোট 2টা সমীকরণ করব, আর ডট আর থিটা ডট। তো এখন এইটাই হচ্ছে আমাদের ছোট 2টা সমীকরণ। ওকে, তো এতটুকু আমাদের ছিল যে গতিশক্তি বিভব শক্তি ল্যাগ্রাঞ্জিয়ান তার 2টা সমীকরণ। এবার আবার আমরা কি করব, হ্যামিল্টনিয়ান নির্ণয় করব। তা আমরা লিখি যে আবার হ্যামিল্টনিয়ান, আমরা লিখি যে আবার হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান মানে কি, এইচ ইকুয়াল টু টি প্লাস বি। ল্যাগ্রাঞ্জিয়ান যেমন টি মাইনাস বি, হ্যামিল্টনিয়াসে টি প্লাস বি। আশা করি এটা আমরা অন্তত জানি। তো আমরা এবার একটু এই পাশে আসি। তো টি প্লাস বি এর মানটা আমরা বসাই, হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু টি প্লাস বি। টি এর মানটা হচ্ছে কি আমরা জানি হাফ কি ছিল, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। ওকে, আর প্লাস এই যে প্লাস বিভব শক্তিটা কি ছিল, আমাদের বি এর ফাংশন ছিল, বি অফ আর। ওকে, তো এইটা ছিল আমাদের হ্যামিল্টনিয়ান। এবার আমরা একটা কাজ করি, আমরা এই ব্র্যাকেটের ভিতরে সবগুলো দিয়ে দিই, হাফ এম আর ডট স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এই হাফ এম কে ওকেও দিয়ে দিই, হাফ এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। ওকে, আর দিয়ে দিলাম প্লাস, আর বি এর ফাংশনটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এইবার একটা মজার জিনিস খেয়াল করুন, আমরা এই যে আর ডট স্কোয়ার এবং থিটা ডট স্কোয়ার এইটার মান কিন্তু আমরা বাইর করছিলাম, মনে আছে, এই যে থিটা ডট স্কোয়ার আর ডট স্কোয়ার। এবার এই আর ডট আর থিটা ডটের মানটা আমরা এখানে বসায় দিই, তাহলে হাফ এম থাকতেছে, থাকুক আর ডটের মানটা কি আছে, পি আর বাই এম। তো পি আর বাই এম, আর এই আর এর উপরে যেহেতু স্কোয়ার তাই তার স্কোয়ারটা দিয়ে দিলাম, এই প্লাসের প্লাস, হাফের হাফ, এম এর এম আর স্কোয়ারের আর স্কোয়ার, থিটা ডটের স্কোয়ারের মানটা কত, এই যে থিটা ডটের মান পি থিটা বাই এম আর স্কোয়ার, পি থিটা বাই এম আর স্কোয়ার, আর তার থিটা ডটের স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস ভি অফ আর, বি এর ফাংশন ওইটা বা বিভব শক্তি। আমরা এবার একটা কাজ করি, এবার এইটা ইকুয়েশনটা আমরা সলভ করে দিই। তো আমরা দেখুন কি পাই, আমরা হাফ এম পি আর স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস হাফ এম আর স্কোয়ার ইন্টু পি থিটা স্কোয়ার বাই এম স্কোয়ার আর 4 প্লাস বি অফ আর। কীভাবে হলো, এই স্কোয়ারটা আমি পি আর কে দিয়ে দিলাম, এম কে দিয়ে দিলাম, আর এই স্কোয়ারটা এম কে দিয়ে দিলাম, আর তো অলরেডি 2টা স্কোয়ার আসেই নিচে, এবার আরেকটা দিলে 4 হয়ে যায় আর। হ্যাঁ, ওকে, তো স্কোয়ারটা আমি যার দিয়ে দিলাম। এবার দেখুন কাটাকাটি যায়, এবার এই এম একটা এখানে 2টা, তো উপরেরটা নিচেরটা কাটা গেলে আসলে থাকে কি 2
একটা এম নিচে থাকতেছে আর উপরের পি আর স্কোয়ার থাকতেছে, পি আর স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 2m কিন্তু এখান থেকে একটা কাটা যায়, হ্যাঁ, আর এখানে দুইটা, এখানে 4টা, তাহলে 2m আর স্কোয়ার থাকে, দেখুন দুইটা থেকে দুইটা, 4টা থেকে দুইটা গেলে দুইটা থাকে, আর m দুইটা থেকে একটা গেলে একটা থাকে, আর এই 2 নিচে নিচে, আর পি থিটা স্কোয়ার উপরে ছিল সেটা দিয়ে দিলাম, প্লাস ফাংশন অফ বিভব শক্তির ফাংশন অফ আর। এইটুকু আমরা হ্যামিল্টনিয়ান নির্ণয় করলাম। দেখুন আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করতে কিন্তু কত ইজি ছিল, হ্যাঁ, হ্যামিল্টনের জন্য আমার 5টা লাইন হয়তো বেশি লাগছে। তো এবার আমরা কি করব, আবার এই যে এরকম এই যে এই অংশটুকুর মতো আর এই অংশটুকুর মতো এইখান থেকেও আবার কি করতে হবে, দুইটা ইকুয়েশন বার করতে হবে। তা আমরা এখান থেকে বার করব পি ডট, কি পি ডট বার করব কার সাপেক্ষে, প্রথম আর এর সাপেক্ষে, আর এর সাপেক্ষে পি ডট বার করা মানে হচ্ছে মাইনাস ডেল, কাকে, হ্যামিল্টনিয়ানকে, ডেল এইচ বাই ডেল কাকে দিতেছি এখানে আর। দেখুন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, যে এখানে আমরা কিন্তু এইখানে পি নিছিলাম, পার্শিয়াল ডেরিভেটিভে ডট আর ডট নিছি, আর এইখানে পি ডট নিছি পার্শিয়াল ডেরিভেটিভে কিন্তু আর ডট নেই নাই, এটা একটু খেয়াল করতে হবে। আর এইখানে কিন্তু একটা মাইনাস আছে। এখন এই জিনিসটা কি আমি কই থেকে লিখলাম, এইটা একটা প্রশ্ন। এইটা আসলে কোথা থেকেই লিখি নাই ভাইয়া, এটা হচ্ছে আমরা পি ডট জে ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ জে, এটা হচ্ছে কার সমীকরণ, এটা হচ্ছে হ্যামিল্টনের গতির সমীকরণ। ওকে, হ্যামিল্টনের গতির সমীকরণ থেকে আমি এটা লিখছি। এখন এই যে যেটা হচ্ছে একটা স্থানাঙ্ক, মনে আছে, এই স্থানাঙ্কটা আমাদের যেহেতু আমরা এই যে আর এবং থিটা স্থানাঙ্ক, তাই আমরা প্রথমে আর স্থানাঙ্ক এখানে আর বসাইছি, আর এই কিউটা মূলত কি, কিউটা মূলত আসলে এক্স ওয়াই জেড এইগুলারই একটা কি ফাংশন কিউ, হ্যাঁ, এগুলা যেমন এই যে আমি যদি এক্স বসাই তো এক্স, এখানে এক্স হবে কিউ এক্স মূলত আসলে এক্সকেই নির্দেশ করতেছে, ঠিক আছে, মানে এই কিউটা আসলে এক্স আর যে কোনো একটা ফাংশন হতে পারে। তো এই কিউর উপরে একটা ডট দিলে আবার সেটা ব্যাগ হয়ে যাবে, আমরা এটা জানি, আসলে এত ডিটেলস গিয়ে জটিল করার দরকার নেই। তো এটা হচ্ছে হ্যামিল্টনের সূত্র, হ্যাঁ, আমি এটা একটু পরে মুছতেছি এটা। আচ্ছা এবার তো আমরা লিখিয়ে ফেলছি, আর দরকার নেই, আমরা এটা মুছে দিই। তো এটা হ্যামিল্টনের গতির সমীকরণ থেকে আমরা লিখছি, হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ কিছু না। তো আপনারা অবশ্যই মুখস্থ তো রাখতে হবে, কারণ আপনি তো বারবার হ্যামিল্টনের সূত্র প্রতিপাদন করে এই সূত্র লিখবেন না, আপনি তো এটা সরাসরি ইউজ করতে হবে, এই জন্য মনে রাখতে হবে যে এখানে একটা মাইনাস আছে। তো এবার একটা কাজ করি, এখন এই হ্যামিল্টনিয়ানকে, মানে এই হ্যামিল্টন এইচ, মানে এই যে এই লাইনটাকে আমাকে কি করতে হবে, ডেল আর মানে কি, আর এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তো আর কে আছে, দেখুন এখানে আর কে আছে, আর আছে একটা, দুইটা, এই অংশে আর নাই। অনেকে মনে করবে যে ভাই এই যে পি এর নিচে একটা ছোট্ট করে আর দিছেন, তাহলে এইখানে তো আর আছে না, এইটা কিন্তু কোনো রাশি না, এই ছোট্ট করে আর এটা কিন্তু কোনো রাশি না, এটা সিম্বল যে এই মোমেন্টামটা আমরা আর এর সাপেক্ষে পাইছিলাম, এই মোমেন্টামটা আমরা থিটার সাপেক্ষে পাইছিলাম, কিন্তু ওই কোনো আর এর এক্সাক্ট রাশি না, ওই কোনো থিটার এক্সাক্ট রাশি না। ওকে, তার সাপেক্ষে আমরা হিসাব করছিলাম, এই জন্য আমরা ওই হিসাবটা করতে পারবো না। এখানে মানে একক অস্তিত্ব আছে, মানে তার যে অস্তিত্ব আছে এরকম রাশি এই যে আর এইখানে একটা আছে, এই জন্য আমরা এইটুকুকে অংশকে করব। দেখুন পি থিটা কিন্তু আর এর কোনো রাশি না, 2m, এই তিনোটা সবগুলাই কি আমাদের, এই যে দেখুন আমি লিখি পি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2m, এতটুকু কিন্তু আমাদের ধ্রুব রাশি, ঠিক আছে, তাই পার্শিয়াল ডেরিভেটিভ হিসেবে এইটুকু কাজ করবে না। আমি কিন্তু চাইলে এই নিচের আরটাকে আর -2 দিয়ে লিখতে পারি, কিভাবে, কারণ আমরা জানি যে 1/r² ইকুয়াল টু আর ইনভার্স 2, নাকি। এখন আমরা যেহেতু আর এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, তো আর এর মাথায় যেটা থাকবো সেটাকে আমরা কি করি, ডেরিভেটিভ করলে কি করি, -2 আনি, আর -2 তার থেকে আবার 1 বিয়োগ করি, তাহলে আলটিমেটলি -2 আর -3 পাই না। তো এখন এইটাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, এখন এইটুকু তো আমাদের ধ্রুবরাশি, তাই আমি আগে লিখে দিছি। এখন এইটাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করতাম তাহলে আমি কি পাইতাম, দেখুন -2 আর কিউব পাইতাম। তো এখন আমরা এটা ডাইরেক্ট লিখবো যে -2 আর কিউব,
এবার দেখুন তো এই নিচের 2 আর এই 2 কাটা যায় যায় আবার আর মাইনাস কিউবরে আমরা লিখতে পারি 1/r³ লিখতে পারি না? তো এই মাইনাসটাকে আমি আবার নিচে লিখে দিব। ওকে, তো এবার আমরা এইটুকু লিখে দিলাম। লেখার পর আমরা একটু ডাইরেক্ট করে দিলে ভালো হয়। এই জায়গায় আমি একটু ডাইরেক্ট, যেহেতু ইকুয়েশনটা আমি বুঝাই দিছি কিভাবে এই আরটাকে, আচ্ছা আমি একটু বুঝাই দিই। আর p², তাহলে কি থাকতেছে, নিচে m থাকতেছে, আর আরটাকে আমরা কি করতে পারি, r³ বানা দিতে পারি না? আচ্ছা, আর এখানে কিন্তু দেখুন এইটা ছিল কি প্লাস, এইখানে কিন্তু মাইনাস ছিল, আমরা মাইনাসটা কেন দেইনি বলতে পারবেন? এই যে দেখেন একটা মাইনাস, এই মাইনাস আর এইখানে মাইনাস, আমি দিই এই যে দুইটা মাইনাস, এই দুইটা মাইনাস এখন প্লাস হয়ে গেছে। ওকে, খেয়াল করেন। আর এই মাইনাস কিন্তু আবার এই যে প্লাসে মাইনাসে বিভবের রাশিটা তো আমরা করি নাই, মাইনাস ভি আমরা কাকে করছি, ডেল, খেয়াল করেন, ডেল আর। এতটুক তো ঠিক আছে, এতটুক তো করতে হবে বি আর কে নাকি? তো আমরা এখন বিটা দিয়ে দেবো। বি এর পাশে আর এর ফাংশন হিসেবে দেখানো লাগবে না, কারণ এই পর্যন্ত তো যখন আমরা কইরা আসছি ওকে, যেহেতু বারবার ফাংশন হিসেবে আমরা প্রকাশ করছি, আমাদের আর দরকার নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই ভিটাকে আমরা কি করলাম, পার্শিয়াল ডেরিভেটিভ ডেল আর দ্বারা লিখে, এই যে এইটা সেম এইচের জায়গায় বিটা লিখে দিচ্ছি, কারণ আমাকে তো এই লাইনটা করতে হবে। এই লাইনটি তো মূলত এইচের ছিল, আর তার সামনে প্লাস, আর তার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওর মাইনাসটা ওরটা দিয়ে দিলাম। আর এই যে নিচের আর এর রাশির থেকে আবার মাইনাস আসছে, হ্যাঁ, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা এখানে থাকলো, ডেল v/ডেল আর থাকলো। ওকে, তো আমি এখানে এই জায়গাটা একটু জটিল ছিল, মানে আপনি এই রাশিটাকে আলাদা একটা সাইডে লিখবেন। আমি তারপর একটু নোট করে দিই, আপনার খাতায় এটা নোট করে নিতে পারেন। p²θ/2m r², হ্যাঁ, এইটুকুকে যদি আমরা করি, এইটুকু করলে এইভাবে হয়, p²θ/2m, এইটুকু হলে আমাদের ধ্রুব রাশি r−2 হয়। এবার এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে p²θ/2m -2, তারপরে কি হয়, r−2 -1 p²θ/2m। আচ্ছা, এই 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে এখানে আগে একটা মাইনাস ছিল, তো মাইনাসটা আমরা দিয়ে রাখি। এবার এই মাইনাস মাইনাসে প্লাস, এই 2 কাটা যায়, 2 আর লাগে না আমাদের, তাহলে কি থাকতেছে r−3, তো p²r/m/r³। ওকে, তো এইটুকু আপনারা খাতায় নোট করে নিতে পারেন। এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট এই মান এখানে বসায় দিচ্ছি। ওকে, তারপরে একটা লাইন করে দিছি, খাতায় আমি এটা এক লাইন করি নাই। ওকে, তো আমাদের এইখানে কিন্তু কি পেলাম আমরা, p.r এর মানটা কিন্তু আমরা বের করলাম। হ্যাঁ, এবার p.r এর মান যেহেতু আমরা বের করছি, আমরা কিন্তু p θটা বের করি নাই, p θটাও বের করি নাই, এবং p.θটার জন্য কি করতে হবে আমাদের, দেখুন, মাইনাস ডেল h/ডেল থিটা, এখানে যেহেতু ডট, এখানে থিটার জায়গায় ডট নাই। এবার মজার বিষয় হচ্ছে, দেখেন এইখানে কিন্তু কোনো থিটার রাশি নাই, আছে, এইখানে কোনো থিটার রাশি নাই, এইখানে কোনো থিটার রাশি নাই, এইখানে থিটার রাশি নাই, তবে এইখানে একটা ছোট্ট থিটা পি এর নিচে দেখা যায়। আমি আগেই বলছি এই থিটাটা কোনো এক্সাক্ট রাশি না, ও হচ্ছে আমি যে ওরে এই মোমেন্টামটা থিটার সাপেক্ষে পেয়েছিলাম, এটা হচ্ছে মোমেন্টাম, এটা কোনো থিটা না। ওকে, তাই আমরা এইটা টোটালটাই কি লিখতে পারি, 0, এটা 0 লিখে দিতে পারি নাকি? তো আমরা এই যে দুইটা সমীকরণ পেলাম, এটাকে 1 নং দিতে পারি, এইটুক আর এবং এইটুক। ঠিক আছে, আমরা এটা সুতরাং দিই, এই দুইটা সমীকরণকে আমরা 1 নং দিতে পারি। আবার আমরা আরেকটু কাজ করবো এখানে, সেটা হচ্ছে আমরা মোমেন্টাম বের করছি, হ্যাঁ, সরি, মোমেন্টামের পরিবর্তন, মানে যে ডট যেহেতু আছে, আবার আমরা এই যে ছোট ছোট আরগুলো নির্ণয় করি, আমরা এখানে আর নির্ণয় করব কি, এবং এটা 1 নং বার করছি, আমরা লিখবো আবার, এবং আর ডট, হ্যাঁ, আর ডটটা যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডেল যেহেতু এখানে আমরা আর ডট নিছি, তাহলে এখানে হবে পি আর। কি দেখুন, এইটা আমি কোথায় পেয়েছি,
এটা হচ্ছে, এটাও হ্যামিল্টনের সূত্র কি, যেমন আমরা কিউ ডট জে সমান আমরা লিখতাম যে ডেল এইচ বাই ডেল পি জে। হ্যাঁ, এটাও কিন্তু হ্যামিল্টনের গতির সূত্র। হ্যামিল্টনের গতির সূত্র কিন্তু আরেকটা, আমি প্রথমে যেটা দিয়েছি সেইটাও এবং এইটাও, এই দুইটা। ওইটা হচ্ছে মোমেন্টামের জন্য, হ্যাঁ, আর এটা হচ্ছে ভেগের জন্য, ভেগের রাশি। তো এই জন্য এখন কিউর পরিবর্তে আমরা আর নিছি। ওকে, এখন এইখানে যেহেতু মোমেন্টাম পি আছে তো পি নিছি, পি এর নিচে যেহেতু আমাদের আর, তাই আমরা আর এর সাপেক্ষে একটা ছোট্ট আর দিয়ে দিছি। ওকে, তো এই দুইটা সূত্র, এইটা এবং প্রথমে যে আরেকটা লিখে দিয়েছিলাম, এই দুইটা একটু মনে রাখতে হবে আপনাদের। ওকে, তো এবার এই যে হ্যামিল্টনিয়ান এই যে লাইনটা, এই লাইন থেকে আবার আমাকে কি করতে হবে, পি আর এর সাপেক্ষে। এবার দেখুন পি আর কোথায় আছে, এখানে কি আছে, হ্যাঁ এই যে পি আর, এখানে কিন্তু পি থিটা, আর নিচে কিছু নাই। তাহলে আমাদের এই প্রথম রাশিটা পরে একটু সব জিরো, ওইটা আমার আসবে না পার্শিয়াল ডেরিভেটিভ করলে। এখন 2 আর m হচ্ছে তার জন্য ধ্রুব, কি 1/2m হচ্ছে কি ধ্রুব, হ্যাঁ, কিন্তু পরিবর্তনশীল কি পি আর স্কোয়ার। তো পি আর স্কোয়ারকে কী করলে হয়, তার পাওয়ারটা নিচে আসে, তার থেকে পি আর থেকে 2 - 1 হয় নাকি, এটা আমরা জানি। আমি বারবার আর 2 - 1 দেখাবো না, আমি ডাইরেক্ট পি আর লিখে দিলাম। এবার এই উপরে নিচে 2 কাটা যায়, তাহলে কি থাকে, উপরে p/m থাকে না, তাই আমি ডাইরেক্ট এবার লিখে দেব p/m। তাহলে পি আর বাই এম থাকে, হ্যাঁ, আর ডট করলে। এবং আমরা কিন্তু শুধু আর ডট না, আবার থিটা আছে না আমাদের, যেহেতু দুইটা স্থানাঙ্ক, থিটা ডটের সাপেক্ষে করতে হবে। তো থিটা ডট করলে ডেল এইচ বাই ডেল পি, সরি পি না, এটা হবে ডেল, হ্যাঁ, এটা হবে পি থিটা। একটা উপরেরটা আর, এই যে এটা আর দেখে এটা আর, এটা থিটা দেখে এটা থিটা। ওকে, তো এবার একটা বিষয় হচ্ছে যে এই পি থিটা আমাদের হ্যামিল্টনিয়ানে কোথায় আছে, এটাতে আছে নাই, এটাতে, হ্যাঁ এটাতে আছে, এই যে পি থিটা এটাতে নাই। তাহলে সামনেটা পিছনেটা জিরো, শুধু মাঝখানেটা নিয়ে আমাদের হিসাব। তো দেখুন বিষয়টা হচ্ছে 2m আর স্কোয়ার কিন্তু ধ্রুব ওর জন্য, কারণ আমরা পি থিটা সাপেক্ষে করতেছি শুধু ওই কেবল রাশি। তাহলে আমরা জানি যে কি হবে, পি থিটা, দেখুন পাওয়ারটা নাইমা 2 নিচে আসে, আর নিচের এই যে 2 কাটা যায়, আমি ডাইরেক্ট লিখতেছি এখানে 2 কাটা যায়, এই যে এইটার মতো হিসাব। তাহলে থাকে কি এম আর স্কোয়ার থাকে। এটা হচ্ছে আমাদের এইটুকু করলে, দেখুন এই 2টা নিচে নামে আসবো, আমি দেখাই যে পি থিটা স্কোয়ার, এটাকে করলে কি হয় 2 পি থিটা, সরি স্কোয়ার এক কমে গেলে থাকে পি থিটা। এখন নিচে তো আমাদের রাশি আছে 2m আর স্কোয়ার, এই 2 কাটা যায়, তাহলে কি থাকে পি থিটা 2 পি থিটা এম আর স্কোয়ার, পি থিটা বাই এম আর স্কোয়ার। ওকে, আমরা ডাইরেক্ট লিখে দিছি। তো পি থিটা এম আর স্কোয়ার, পি থিটা এম আর স্কোয়ার। এখন এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম, এটা হবে আমাদের 2 নং সমীকরণ। হ্যাঁ, এগুলোই হলো কেন্দ্রিক বলের অধীনে থাকা গতির সমীকরণ। আমরা একটু লিখে দেই বাংলায়, এগুলো কেন্দ্রিক বলের অধীনে থাকা গতির সমীকরণ। আসলে মূলত এই যে 1 নং আর 2 নং যেটা আছে না, এই দুইটাই গতির বা হ্যামিল্টনের গতির সমীকরণ, ঠিক আছে। কিন্তু আমরা আরেকটু করব এই প্রশ্নের জন্য, কারণ আমরা একটা প্রশ্ন দিয়ে 4-5টা আমাদের প্রশ্নের সমাধান আমরা এই একটা অ্যান্সার দিয়ে করে দিব যেহেতু, তাই আমরা আরেকটু করে দিই যাতে আমাদের নাম্বারটা একবারে কনফার্ম হয়ে যায়। ওকে, তো এবার আমরা এইটুকু থাকার পরে আমাদের এইটুকু আর দরকার নেই, আশা করি আপনারা তুলে নিছেন। আমি এবার লিখতে চাই, দেখুন খেয়াল করুন, 2 নং হতে আমরা কি লিখবো, 2 নং হতে লিখতে পারি, শুধু আমরা আরেকটা নিলেই হবে। হ্যাঁ, 2 নং হতে পাই, লিখি যে 2 নং হতে কি পাই, আর এর রাশিটা, তো আর ডট পি বাই এম লিখলাম, কি আর ডট সমান কি পি আর বাই এম। ওকে, এইটা হচ্ছে আমাদের 2 নং হতে পাই। হ্যাঁ, এবার একটা কাজ করি যে আমরা যদি এইটাকে একবার ডেরিভেটিভ করতাম সময়ের সাপেক্ষে, হ্যাঁ, তাহলে কি হতো, আমরা কিন্তু আর ডাবল ডট পেতাম। আবার এইখানে যেহেতু এমটা ধ্রুব রাশি, তাই এম এর রূপে না, আর পি এর রূপে আমাদের আরেকটা কি আসতো,
ডট আসতো। আমরা জানি যে ভরবেগকেও সময়ের সাপেক্ষে করা যায়, কারণ ভরবেগ পিকে যদি একবার আমি ডেরিভেটিভ করি ডিটি এর সাপেক্ষে তাহলে পি ডট পাই না। তো এই জন্য আমরা সময়ের সাপেক্ষে যেহেতু এটা শুধু পি ছিল, আর এটা যেহেতু আর ওয়ান ডট ছিল, আমরা আর টু ডট দিয়ে দিচ্ছি আর পি এর ডট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি 2 নং হতে পাই লিখে আমরা এটা লিখে দেব, কারণ আমরা একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ওকে, না হলে আমরা তো গতির সমীকরণ পাবো না কেন্দ্রিক বলের জন্য। এবার আমরা একটা কাজ করি, আমাদের এই এমটাকে এই পাশে আনতে পারি, আর ডাবল ডট যেভাবে আছে সেইভাবে রেখে দিতে পারি। এবার দেখুন পি ডট আর, তো পি ডট আর, এই যে দেখুন পি ডট আর, আমরা আমাদের রাশি আসে না, তো এই পি ডট আর এর পরিবর্তে আমি এই ডান পাশে এইটুকু লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এম আর কিউব মাইনাস ডেল ভি বাই ডেল আর, কারণ আমি এমটা তো এই পাশে নিয়ে আসছি, শুধু পি ডট আর থাকছিল, সেইটার মান আমি বসায় দিছি। এইবার দেখুন আমাদের অঙ্ক খুব সহজ হয়ে যাবে, আমাদের আর কঠিন কিছু নাই এখানে। দেখুন আমরা পি থিটার মান আছে, আমাদের পি থিটার মান কিন্তু আমাদের ছিল, এই যে এই পাশে আমি মুছে দিছি। হ্যাঁ, এই পাশে কিন্তু পি থিটার মান ছিল, আপনারা খেয়াল করুন, পি থিটার মান ছিল এম আর স্কোয়ার থিটা ডট, এম আর স্কোয়ার থিটা ডট, আর যেহেতু তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এম আর কিউব মাইনাস ডেল ভি বাই ডেল আর, ওইটা ওই পাশে যেই আছে তাই থাকুক। তো আমি একটু দেখে নেই যে ঠিক আছে কিনা আমাদের। পি কি, পি থিটার মান এম আর স্কোয়ার থিটা ডট। ওকে, এম আর স্কোয়ার থিটা ডট, এটা কিন্তু প্রথমে আপনারা খাতায় উঠাইলেই দেখতে পারবেন। ওকে, আমরা পি থিটার মানটা বসায় দিছি, তার উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি। আমরা এবার একটু বীজগণিতিক ইকুয়েশন করব, শুধু আর কিছুই না। স্কোয়ারটা সবাইকে দিয়ে দিই, এম স্কোয়ার আর 4 থিটা ডট স্কোয়ার, নিচে এম আর কিউব মাইনাস ডেল ভি বাই ডেল আর। ওকে, এবার আমরা একটা কাজ করি, এম আর ডাবল ডট দিতে পারি। এবার একটু কাটাকাটি করি, এখানে নিচের এম আর একটা উপরে দুইটা, তাহলে শুধু উপরে একটা থাকে। আর এইখানে আমরা একটু আর থিটা ডট, এটাকে হোল স্কোয়ার করলাম। হ্যাঁ, আমি দুইটা আর নিছি, তো এখানে আর 4 আছে, আমি দুইটা আর এবং দুইটা থিটা ডটের একত্রে হোল স্কোয়ার দিয়ে দিছি। যেহেতু দুইটা আর বাকি আছে, নিচে 3টা আর, তো 2টা থেকে 3টা গেলে থাকে একটা, নিচের একটা আর রয়ে গেল। হ্যাঁ, মাইনাস ডেল ভি বাই ডেল আর। তো এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কারণ এখানে R4 আর টু দি পাওয়ার 4 কে কি করা যায়, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, আর নিচে কি ছিল, আর স্কোয়ার ইন্টু, দেখুন আর কিউব ছিল, আমি এইভাবে কাটছি, এইভাবে রাখছি, তো এই দুইটা কাটা যায়। আর এই আর স্কোয়ার এবং থিটা ডট স্কোয়ারকে আমি একত্রে মানে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি। ওকে, এবার আমরা লিখব এখানে মাইনাস ডেল ভি বাই ডেল আর সমান হচ্ছে এফ আর। মনে আছে আমি কিন্তু বলের যে সকল বল, এই যে বল ফোর্সটা দূরত্বের অপেক্ষক তাকে কেন্দ্রিক বল বলে না। এই যে দেখুন ফোর্সটা দূরত্বের অপেক্ষক, আর এর ফাংশন। হ্যাঁ, আমি এটা প্রথমে বুঝাইছিলাম, তো লিখে দিব যে এখানে এফ আর ব্যাসার্ধমুখী, এফ আর ব্যাসার্ধমুখী বল সরি। তো এখানে এফ আরটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধমুখী বল বা ব্যাসার্ধমুখী প্রকৃত বল লিখে দিতে পারি আমরা একটু, ব্যাসার্ধমুখী প্রকৃত বল। ওকে, তো এবার আমরা আমাদের মোটামুটি রাশিটা এবার একটা কাজ করি যে এম আর ডাবল ডট লিখে দিলাম সমান সমান, দেখুন এটা কিন্তু আমরা লিখতে পারি কি, এম ভি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এই অংশটুকুর জন্য আমরা কি, এই যে মাইনাস ডেল ভি বাই ডেল আর সমান কি এফ আর লিখতে পারি। এই জন্য মাইনাসের পরিবর্তে যেহেতু এডুক, তাইলে আর আমাদের মাইনাসটা থাকে না, প্লাসই হয়ে যায়। ঠিক আছে, তো এফ আর। ওকে, তো আমরা এইটুকুর জন্য কিন্তু, এই টোটালটার জন্য কিন্তু এফ আর, তো মাইনাসটাই কিন্তু এফ আর এর ভিতরে চলে গেছে, এই জন্য তার সামনে প্লাস, কারণ আবার এফ আর এর মান আপনি যখন বসাবেন তখন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। ওকে, আর এইখানে কি করলাম দেখুন, এম ভি স্কোয়ার বাই আর, মানে বি থিটা বাই স্কোয়ার বাই আর। এটার কারণ হচ্ছে দেখুন, এই আর থিটা ডট স্কোয়ারটা মূলত ভেগের রাশি বা
ভিকেই নির্দেশ করতেছে। ওকে, আমরা একটু লিখে দিই, সাইড নোট লিখে দিই, এখানে সমস্যা নেই, আমি লিখে দিতেছি যে এম ভি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে কি সমান কেন্দ্রমুখী বল। কি কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু কেন্দ্রমুখী বল সূত্র পড়ছিলাম, এম ভি স্কোয়ার বাই আর, এটা কিন্তু কেন্দ্রমুখী বলের সূত্র। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের মোটামুটিভাবে সত্যি কথা বলতে আমাদের অঙ্ক এখানেই শেষ। তো এইটাই হচ্ছে আমাদের মূলত আমরা লিখে দিতে পারতাম যে এগুলো এইটাই হচ্ছে কি কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। আমরা লিখে দিতে পারি এটাই কেন্দ্রিক বলের জন্য বা কেন্দ্রিক বলের জন্য গতির সমীকরণ, বলের জন্য গতির সমীকরণ। হ্যাঁ, সমীকরণ। তো আমাদের অঙ্ক মোটামুটি এখানেই শেষ। আশা করি আপনারা যদি এটা লাইন বাই লাইন খাতায় তুলে নেন তখন আপনার বুঝতে একটু সহজ হবে। এখানে কঠিনের আসলে কিছু ছিল না, সব একটু ম্যাথমেটিক্যাল। এই প্রশ্নটা পুরাই ম্যাথমেটিক্যাল টাইপের, ফিজিক্স মূলত কমই ছিল। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।